সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি সবাই ভালো আছো, সুন্দর আছো। শিক্ষার্থীরা, আমরা সর্বপ্রকার মাদককে না করব, কারণ মাদক শুধু একজন ব্যক্তি না, তার পরিবার, তার সমাজ এবং দেশ, সর্বোপরি গোটা পৃথিবীকেই নষ্ট করে দেয়। তাই আমরা নিজেরা যেরকম মাদক গ্রহণ করব না, ঠিক তেমনি কাউকে উৎসাহিত করব না, নিরুৎসাহিত করব এবং মাদকের বিরুদ্ধে আমরা যার যার অবস্থান থেকে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলব। সুপ্রিয় শিক্ষার্থীরা, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি ফাহিমা আক্তার, সহকারী শিক্ষিকা বাংলা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণের সমাস নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয় অবগত আছো, সমাস নিয়ে এর আগে আমি আরেকটা ক্লাস করেছি। আজকে আমি সমাসের বাকি যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকে আমরা তৎপুরুষ সমাস এবং অব্যয়ভাব সমাস এই দুটি আলোচনা করব। তাহলে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, চলো আজকে আমরা আমাদের তৎপুরুষ সমাসের আলোচনাতে যাই। তৎপুরুষ সমাস পূর্বপদের বিভক্তি লোপ হয়ে যে সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান বলে গণ্য হয়, সেই সমাসকে তৎপুরুষ সমাস বলে। সংজ্ঞা থেকে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, তৎপুরুষ সমাসের সাথে আমাদের যে বিভক্তি চিহ্ন আছে সেই বিভক্তিগুলো সম্পর্ক আছে। তাহলে তৎপুরুষ সমাসটা কি? যে পূর্বপদের বিভক্তি লোপ হয়ে যে সমাস হয় এবং পরপদের অর্থ প্রধান বলে গণ্য হয়, সেই সমাসকে তৎপুরুষ সমাস বলে। যেমন দুঃখকে প্রাপ্ত, এটা কি হয়? এটা হলো ব্যাস বাক্য, সমস্ত পদে হয় দুঃখ প্রাপ্ত। এখানে পূর্বপদ হলো দুঃখকে আর পরপদ প্রাপ্ত। এই যে দুঃখকে, এখানে এই দুঃখের পরে আছে আমাদের কে বিভক্তি। কে বিভক্তি হলো দ্বিতীয় বিভক্তি চিহ্ন। এই বিভক্তির লুপে এখানে সমস্ত পদে গিয়ে এখানে লুপ পেয়েছে এবং প্রাপ্ত মানে দুঃখ পাওয়া। এই পরপদের অর্থই প্রধান এখানে, তাই এটা হলো আমাদের তৎপুরুষ সমাস। শিক্ষার্থীরা আবার একটু খেয়াল করো যে পূর্বপদের বিভক্তি লুপে যে সমাস হয় এবং পরপদের অর্থ প্রধান বলে প্রতীয়মান হয়, সেই সমাসকে তৎপুরুষ সমাস বলে। বিভক্তি দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত তৎপুরুষ সমাস হয়, সেই হিসেবে বিভক্তির নাম অনুসারে আমাদের তৎপুরুষ সমাসের নামকরণ করা হয়। তৎপুরুষ সমাস হলো 9 প্রকার। দ্বিতীয়া তৎপুরুষ সমাস, তৃতীয়া তৎপুরুষ সমাস, চতুর্থী তৎপুরুষ সমাস, পঞ্চমী তৎপুরুষ সমাস, ষষ্ঠী তৎপুরুষ সমাস, সপ্তমী তৎপুরুষ সমাস, ননীয় তৎপুরুষ সমাস, উপপদ তৎপুরুষ সমাস এবং অলুপ তৎপুরুষ সমাস। মূলত এই 9 প্রকার তৎপুরুষ সমাস আমাদের আছে। প্রথমে দ্বিতীয়া তৎপুরুষ সমাস। পূর্বপদের দ্বিতীয়া বিভক্তি লুপে যে সমাস হয় এবং পরপদের অর্থ প্রধান বলে গণ্য হয়, সেই সমাসকে দ্বিতীয়া তৎপুরুষ সমাস বলে। যেমন
বিপদকে আপন্ন, বিপদকে আপন্ন। এখানে আমাদের কি হবে? বিপদাপন্ন। এখানে পূর্ব পদে কি আছে? দ্বিতীয় বিভক্তি আছে। এটা সমস্ত পদে গিয়ে এটা লুপ পেয়েছে এবং এই প্রধান আপন্ন, আপন্ন শব্দ হলো প্রতীত হওয়া, প্রাপ্ত হওয়া, এরকম। তো এখানে এই আপন্ন শব্দের অর্থই, পদের অর্থই কিন্তু প্রধান। এই কারণে যেহেতু দ্বিতীয় বিভক্তি লুপে হয়েছে, সেহেতু এটা হলো দ্বিতীয় তৎপুরুষ সমাস। ব্যক্তি অর্থেও দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়, যেমন চিরকাল ব্যাপিয়া সুখী, চিরসুখী। চিরকাল ব্যাপিয়া, ব্যাপিয়া সুখী, এইটার সমস্ত পদ হলো চির সুখী। তাহলে আমরা দেখতে পেলাম যে ব্যাপিয়া অর্থেও আমাদের কিন্তু দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। শিক্ষার্থীরা, এবার আসি তৃতীয় তৎপুরুষ সমাস। পূর্বপদের তৃতীয় বিভক্তি লুপ হয়ে যে সমাস হয় তাকে তৃতীয় তৎপুরুষ সমাস বলে। আর তৃতীয় বিভক্তির চিহ্ন হলো দ্বারা, দিয়ে, কর্তৃক, এগুলো। যেমন মন দিয়ে, মন দিয়ে গড়া, কি হয়? মন গড়া, মন গড়া। এখানে দিয়ে আছে তৃতীয় বিভক্তির চিহ্ন। এই কারণে এই বিভক্তি লুপে আমাদের এই তৎপুরুষ সমষ্টি হয়েছে, তৃতীয় তৎপুরুষ সমাস হয়েছে। এই কারণে এর নাম হলো তৃতীয় তৎপুরুষ সমাস। তৃতীয় তৎপুরুষ সমাসে উন, হীন, শূন্য প্রভৃতি উত্তরপদ হলেও কিন্তু এই আমাদের তৃতীয় তৎপুরুষ সমাস হবে। তাহলে শিক্ষার্থীরা কি বললাম যে উন, হীন, শূন্য এগুলো হলেও আমাদের তৃতীয় তৎপুরুষ হতে পারে। যেমন জ্ঞান, জ্ঞান দ্বারা শূন্য, এখানে কি বসেছে? শূন্য বসেছে। তাহলে এটা হলো জ্ঞান শূন্য। তাহলে ঠিক আছে, নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা দেখলাম যে যদি উন, হীন বা শূন্য পরে বসে তাহলেও কিন্তু আমাদের তৃতীয় তৎপুরুষ সমাস হতে পারে। চতুর্থী তৎপুরুষ সমাস। পূর্বপদের চতুর্থী বিভক্তি লুপে যে সমাস হয় তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলে। আর চতুর্থী বিভক্তি চিহ্ন হলো কে এর জন্য নিমিত্ত। যেমন গুরুকে, গুরুকে ভক্তি, গুরু ভক্তি। সেক্ষেত্রে খেয়াল করো, আমরা দ্বিতীয় বিভক্তিতেও কিন্তু কে দেখেছি, আবার চতুর্থী বিভক্তি। হ্যাঁ, এই কে বিভক্তি চিহ্নটা দুইটা বিভক্তির মধ্যে হয়, একটা হলো দ্বিতীয়, আরেকটা হলো চতুর্থী। তাহলে কে, গুরুকে ভক্তি, গুরু ভক্তি। এই কে হলো চতুর্থী বিভক্তি চিহ্ন, এর জন্য এই বিভক্তি লুপ পেয়ে হয়েছে, এর জন্য এটা হলো আমাদের চতুর্থী তৎপুরুষ সমাস। পঞ্চমী তৎপুরুষ সমাস। পূর্বপদে পঞ্চমী বিভক্তির লুপে যে সমাস হয় তাকে পঞ্চমী বিভক্তি পঞ্চমী তৎপুরুষ সমাস বলে। আর পঞ্চমী বিভক্তি চিহ্ন হলো হতে, থেকে, এগুলো। যেমন খাঁচা থেকে ছাড়া, খাঁচা থেকে ছাড়া, কি হয়? খাঁচা ছাড়া।
এখানে এই যে থেকে হতে থেকে এগুলো হলো পঞ্চমী বিভক্তির চিহ্ন। এই কারণে যেহেতু পঞ্চমী বিভক্তির রূপে আমাদের এই সমাসটা হয়েছে, সেহেতু এটা হলো আমাদের পঞ্চমী তৎপুরুষ সমাস। কোন কোন সময় এই পঞ্চমী বিভক্তি পঞ্চমী তৎপুরুষ সমাসে এর চেয়ে ইত্যাদি অনুসর্গের ব্যবহার হয়, যেমন পরাণের চেয়ে প্রিয়, পরাণ প্রিয়। যেখানে যেহেতু এর চেয়ে চেয়ে আছে, এই কারণে এটাও কিন্তু আমাদের পঞ্চমী তৎপুরুষ সমাস। তাহলে শিক্ষার্থীরা এবার আসি ষষ্ঠী তৎপুরুষ সমাস। পূর্বপদে ষষ্ঠী বিভক্তি লুপে যে সমাস হয় তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। আর ষষ্ঠী বিভক্তি হলো চিহ্ন হলো র এবং এ, যেমন চায়ের বাগান, চায়ের বাগান, কি হয়? চা বাগান। তাহলে পূর্বপদে এখানে কি আছে? চায়ের, এর বিভক্তি আছে। এর বিভক্তি হলো আমাদের ষষ্ঠী তৎপুরুষ সমাসের ষষ্ঠী বিভক্তি চিহ্ন। শিক্ষার্থীরা একটু খেয়াল করবে, যখনই আমরা ষষ্ঠী বিভক্তি বা ষষ্ঠী তৎপুরুষ সমাস করতে যাব, তখন কয়েকটা বিষয় আমাদের মনে রাখতে হবে। যেমন ষষ্ঠী তৎপুরুষ সমাসে রাজা শব্দ থাকলে সেই স্থানে রাজ হয়, পিতা মাতা ভ্রাতা এগুলো থাকলে পিতৃ মাতৃ ভাতৃ এগুলো হয়। যেমন রাজার পুত্র রাজপুত্র, রাজার পুত্র রাজপুত্র। এখানে রাজা 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 আছে বলে এখানে কি হয়েছে? রাজ হয়েছে। ঠিক এরকম নদী মাতৃক বা নদী মাতা যা, সেটা হলো নদী মাতৃক, এখানে মাতা আছে এর জন্য। ঠিক এরকম পিতা থাকলে পিতৃ, ভ্রাতা থাকলে ভাতৃ শব্দ হবে। আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে পরপদে সহ, তুল্য, নি, প্রায়, সহ, প্রতি এসব শব্দ থাকলেও কিন্তু আমাদের ষষ্ঠী তৎপুরুষ সমাস হবে। যেমন পত্নী সহ, পত্নী সহ, কন্যা সহ, কন্যা সহ। আবার কালের কোনো অংশবোধক শব্দ যদি পরে থাকে এবং তা থাকলে তা পূর্বে বসে, যেমন অন্যের পূর্বভাগ, পূর্বাহ্ন। এখানে পূর্বভাগ একটা অংশের কথা বলা হয়েছে, এই কারণে এটা কিন্তু আমাদের কি হয়েছে? আগে বসে। এরপর যদি রাজি, গ্রাম, বৃন্দ, গণ, জুত এগুলো সমষ্টিবাচক শব্দ থাকে, তাহলে কিন্তু ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়। যেমন ছাত্রের বিন্দু, ছাত্রবিন্দু, গুণের গ্রাম, গুণগ্রাম। আবার অর্ধ শব্দ পরপদ হলে সমস্ত পদে গিয়ে কিন্তু তা পূর্বপদ হয়, যেমন পথের অর্ধ, অর্ধপদ। আবার যদি শিশু, দুগ্ধ ইত্যাদি শব্দ পরে থাকলে স্ত্রীবাচক পূর্বপদ পুরুষবাচক হবে, যেমন মৃগী শিশু, মৃগ শিশু, মৃগে শিশু, তারপর ছাগের দুগ্ধ, ছাগ দুগ্ধ। আরেকটা আছে যে ব্যাস বাক্যে যদি, এটা আমরা আগে দেখেছি, তারপর আবার একটু খেয়াল করি যে ব্যাস বাক্যে যদি রাজা শব্দ পরে থাকে, তাহলে সমস্ত পদে তা গিয়ে আমাদের কোথায় আসে? আগে আসে, যেমন পথের রাজা, রাজপথ। তাহলে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের ষষ্ঠী তৎপুরুষ সমাস এই বিষয়গুলো, এই 6-7টা বিষয়গুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। চলো এবার আমরা যাই সপ্তমী তৎপুরুষ সমাসে। পূর্বপদের সপ্তমী বিভক্তি লুপে যে সমাস হয় তাকে সপ্তমী তৎপুরুষ সমাস বলে। আর সপ্তমী তৎপুরুষ সমাসের চিহ্ন হলো এ অন্তস্থ অ তে। যেমন গাছে, গাছে পাকা, কি হয়?
গাছ পাকা। এখানে কি আছে? গাছে এ বিভক্তি আছে। তাহলে এই এ বিভক্তি হলো আমাদের সপ্তমী বিভক্তির চিহ্ন। তাহলে পূর্বপদে এই এ বিভক্তির রূপে এই সমস্ত পদ হয়েছে, এই কারণে এটা হলো আমাদের সপ্তমী তৎপুরুষ সমাস। তাহলে শিক্ষার্থীরা আমরা দ্বিতীয়া থেকে সপ্তমী তৎপুরুষ সমাস পর্যন্ত দেখলাম। এবার আমরা যাব ননীয় তৎপুরুষ সমাস। যে পূর্ব পদে না বাচক অব্যয় পদ, যেমন না, নেই, নাই, নয়, এগুলো বসে যে তৎপুরুষ সমাস হয় তাকে ননীয় তৎপুরুষ সমাস বলে। তাহলে আমাদের এই ননীয় তৎপুরুষ সমাসে কি হবে? যে পূর্ব পদে আমাদের না বাচক শব্দ বসবে। যেমন আছে ন আচার, ন আচার, এই নয়ের পরিবর্তে আমাদের এখানে কি হবে? অনাচার। তাহলে যেহেতু পূর্ব পদে আমাদের ন আছে, সেহেতু এখানে আমাদের ই হয়েছে, আর এই বিভক্তিটা আমাদের লোপ পেয়েছে, এই কারণে এটা হলো ননীয় তৎপুরুষ সমাস। এই ননীয় তৎপুরুষ সমাসে খাঁটি বাংলায় অ, আ, না ইত্যাদি কিন্তু অনা হয়ে যায়। ঠিক আছে, অনা এগুলো এইগুলো আমাদের হয়। যেমন নকাল অকাল, তাহলে ন আছে বলে এখানে কি হয়েছে? অ হয়েছে। তাহলে আমরা ননীয় তৎপুরুষ সমাস দেখলাম। এখন আসি উপপদ তৎপুরুষ সমাস। উপপদ, যে পদে পরবর্তী পদটা কৃৎপ্রত্যয় সাধিত হয় তাকে কিন্তু উপপদ বলে। আর এই উপপদের সাথে কৃদন্ত পদে যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। যেমন জলে, জলে, চরে, যা, কি হয়? জল চর। এখন এই একটা পদ, এই পদের পরে চরে, এটা হলো কৃদন্ত পদ। এখন কৃদন্ত পদের, আর এটা হলো উপপদ। এই কৃদন্ত পদ বা কৃৎপ্রত্যয় সাধিত পদের সাথে উপপদের এই সমাস হয়েছে বলে এটা হলো উপপদ তৎপুরুষ সমাস। তাহলে শিক্ষার্থীরা তোমরা উপপদ তৎপুরুষ সমাস বুঝলে। এবার আসি অলুক তৎপুরুষ সমাস। অলুক তৎপুরুষ সমাস হলো যে তৎপুরুষ সমাসের পূর্বপদ দ্বিতীয়াদি বিভক্তি লোপ হয় না তাকে অলুক তৎপুরুষ সমাস বলে। যে যেমন গায়ে পড়া, গায়ে পড়া, গায়ে পড়া, এটা হলো গায়ে পড়া। এখানে পূর্বপদের বিভক্তি এ আছে, এখানে গিয়ে খেয়াল করো যে এখানে কিন্তু আমাদের বিভক্তি চিহ্নটা লোপ হয়নি। তাহলে যে তৎপুরুষ সমাসে পূর্বপদে বিভক্তি লোপ হবে না, বিভক্তি যা আছে তাই থাকবে, সেই তৎপুরুষ সমাসকে অলুক তৎপুরুষ সমাস বলে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা তৎপুরুষ সমাস দেখলে আলোচনা করলাম। এরপর আসি অব্যয়ীভাব সমাসে। আমি বলেছিলাম যে আজকে আমরা দুইটা সমাস আলোচনা করব, একটা হলো তৎপুরুষ সমাস, আরেকটা হলো গিয়ে অব্যয়ীভাব সমাস। এবার আমরা আলোচনা করব অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস, যে পূর্ব পদে অব্যয় যুগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। তাহলে অব্যয়ীভাব সমাসটা কি হলো? যে পূর্ব পদে
অব্যয় যুগে নিষ্পন্ন সমাসটি হবে এবং যে অব্যয় যুগ হলো এই অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকবে তাকে কিন্তু অব্যয়ীভাব সমাস বলে। যেমন মরণ পর্যন্ত, মরণ পর্যন্ত কি হয়? আমরণ। এখানে অব্যয় কি আমাদের? এই মরণ এবং এটা যে আমাদের বলেছে যে পূর্বপদে অব্যয় যুগে নিষ্পন্ন সমাসে এটা হলো অব্যয় যুগ হয়েছে এবং এটার অর্থই কিন্তু প্রধান হয়েছে। এই কারণে এটা হলো আমাদের অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস মূলত সামীপ্য, বিপসা, পর্যন্ত, অভাব, সাদৃশ্য, যোগ্যতা প্রভৃতি অর্থে অব্যয়ীভাব সমাস হয়। যেমন কণ্ঠের সমীপে উপকণ্ঠ, কণ্ঠের সমীপে কি হয়? উপকণ্ঠ। এখানে এই যে এখানে যে অব্যয়টি আমাদের ব্যবহৃত হয়েছে এটা হলো আমাদের সামীপ্য অর্থে এই উপটা ব্যবহৃত হয়েছে। এই কারণে এটা হলো আমাদের অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাসের কোনো প্রকার ভেদ নেই, এগুলো মূলত বিভিন্ন অর্থে যে ব্যবহৃত হয়। তাহলে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা সমাস কি আলোচনা করলাম? তৎপুরুষ সমাস এবং অব্যয়ীভাব সমাস। তৎপুরুষ সমাস দেখলাম যে পূর্বপদের বিভক্তি লোপে যে সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান হয় তাকে তৎপুরুষ সমাস বলে, এবং তৎপুরুষ সমাস 9 প্রকার আমরা আলোচনা করলাম। এছাড়া তার পাশাপাশি আমরা অব্যয়ীভাব সমাসটাও দেখলাম যে এখানে সমাস নিষ্পন্ন পদটি যদি আমাদের অব্যয় যুগে গঠিত হয় এবং অব্যয়ের অর্থই প্রধান হয় তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ। আগামী ক্লাসে আর যে 2টা সমাস আছে আমরা শেষ নিয়ে আবার আলোচনা করব এবং ফিরে আসব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুন্দর থেকো। সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।